হ্যালো এভরিওয়ান, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এবং প্লেলিস্টটা অবশ্যই একবার চেক করে নেবে। সেখানে আমার সমস্ত চ্যাপ্টার্সের ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর ইউনিট 1-এর চ্যাপ্টার 4 যেটা আছে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, এই চ্যাপ্টারটা স্টার্ট করছি। প্রথমে আমি চ্যাপ্টারের সমস্ত থিওরিগুলো বলে দেব এবং সেই থিওরির রেসপেক্টে বা সেই সূত্রের রেসপেক্টে আমি কিছু এক্সাম্পল করিয়ে দেব, যাতে সূত্রগুলো তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। এবং তারপর থেকে আমি দুটো বইয়ের সমাধান শুরু করব। একটা হচ্ছে এসেন দে ছায়া আর একটা হচ্ছে সাঁতরা। তার আগে তোমরা যদি এই দুটো বইয়ের সলিউশনের পিডিএফটা ডাউনলোড করতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখবে ডাউনলোড পিডিএফ বলে একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং আমি বুঝিয়ে দেওয়ার পর ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এছাড়াও ক্লাস 12-এর 2012 থেকে 2020 পর্যন্ত যত এক্সাম হয়েছে, এইচএস এক্সাম, সেখানে যে প্রশ্নগুলো এসেছিল তার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সলিউশনও পিডিএফ তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে লক্ষ্য করো কি বলা হচ্ছে। প্রথমেই বলা হচ্ছে যে সাইন থিটা ইজিক্যাল টু যদি এক্স হয়, তাহলে আমরা জানি এক্সের মান -1 থেকে +1-এর মধ্যে সবসময় থাকে। কেন? তোমার কাছে নিশ্চয়ই ক্যালকুলেটর আছে, তুমি অবশ্যই ক্যালকুলেটরে বসিয়ে দেখবে সাইন। এবার তুমি যত বড় ইচ্ছা এখানে কোনটা দাও না কেন, তার মান অবশ্যই 1-এর থেকে ছোট আসবে এবং -1-এর থেকে বড় আসবে। এটা তুমি চেক করে দেখবে। তাহলে আমরা বলতে পারলাম যে সাইন থিটা ইজিক্যাল টু যদি এক্স হয়, তাহলে এক্সের মান -1 থেকে সবসময় +1-এর মধ্যেই থাকবে। তাহলে এই জিনিসটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখতে চাই, কি পাবো? থিটা ইজিক্যাল টু, এই সাইনটা ডান দিকে চলে গেলে সেটাকে লিখতে হয় সাইন ইনভার্স এক্স। তুমি লক্ষ্য করো তুমি কি পেয়েছো, এক্সের মান -1 থেকে +1। তার মানে এইখানে এক্সের মান -1 থেকে +1-এর মধ্যে যদি থাকে, তাহলে আমরা থিটার একটা নির্দিষ্ট মান পাব। যদি এক্সের মান 1-এর থেকে বড় হয়ে যায়, মানে সাইন ইনভার্স যদি তুমি বলো সাইন ইনভার্স 5, তো এই জিনিসটার কিন্তু কোনো অস্তিত্ব নেই, কারণ আমরা এখানেই দেখেছি এক্সের মান -1 থেকে +1-এর মধ্যে। তাহলে যে রেজাল্টটা এখান থেকে বলা যায় যে সাইন ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় যখন -1 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1 হয়। সংজ্ঞাত মানে কি? সাইন ইনভার্স এক্সের নির্দিষ্ট একটা কোনো ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, সংজ্ঞাত মানে সেইটা। তাহলে তোমাকে যদি এমসিকিউয়ে জিজ্ঞেস করা হয় যে সাইন ইনভার্স এক্সের কখন ভ্যালু পাওয়া যাবে বা সাইন ইনভার্স এক্স কখন সংজ্ঞাত, তুমি অবশ্যই বলবে যদি এক্সের মান -1 থেকে +1-এর মধ্যে হয়। তাহলে একই রকম আমরা কসের জন্যও চিন্তা করি। তুমি এটাও চেক করে দেখবে যে কস থিটার মান যদি এক্স হয়, এক্স -1 থেকে +1-এর মধ্যে থাকে। মানে তুমি থিটার মান যত বড়ই নাও না কেন, কস থিটা সবসময় 1-এর থেকে ছোট হবে। তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো থিটা ইজিক্যাল টু হবে কস ইনভার্স এক্স। তার মানে তুমি আবার একটা রেজাল্ট পেয়ে যাচ্ছ। কি পেয়ে যাচ্ছ? কস ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় যখন -1 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1 হবে। ঠিক আছে। একইভাবে তুমি যদি এবার ট্যান থিটার কথা চিন্তা করো, তাহলে এইবার তুমি দেখো একটু আলাদা ধরনের রেজাল্টটা পাবে। কীরকম? যদি ট্যান থিটা ইজিক্যাল টু এক্স হয়,
তাহলে এক্সের মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যা ইচ্ছা হতে পারে। মানে তুমি ট্যান অফ যত বড় মান নাও সেটা আস্তে আস্তে কিন্তু বাড়বে, মানে একের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একের মধ্যে কি কোনো কিছুর মধ্যেই থাকবে না। তুমি বলতে পারবে না যে ট্যানের থিটার মান তুমি যাই নাও না কেন, ট্যান থিটার মান 5-এর থেকে ছোট বা 10-এর থেকে ছোট, এরকম তুমি বলতে পারবে না। তার মানে এক্সের মান তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো কিছুই হতে পারে। তাহলে থিটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, ট্যান ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় কখন, যখন এক্সের মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এই লাইনগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কোন অপেক্ষকটি এক্সের কোন মানের জন্য সংজ্ঞাত হয়। নেক্সট একইভাবে আমরা যদি কট থিটার কথা চিন্তা করি তাহলে সেটাও মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকে এক্সের মান। তাহলে কট ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় কখন, যখন মাইনাস থিটা লেস দ্যান এক্স মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি হবে। আচ্ছা, একইভাবে তুমি যদি সেক থিটার কথা চিন্তা করো তাহলে তুমি দেখবে সেক থিটার মানটা এক্স হচ্ছে এবং মড এক্সের ভ্যালু সবসময় 1-এর থেকে বড় হচ্ছে। তার মানে কি, তার মানে সেক থিটার ভ্যালুটা তুমি বলতে পারবে হয় 1-এর থেকে বড় কিছু হবে অথবা -1-এর থেকে ছোট কিছু হবে। মানে তুমি যদি রিয়েল লাইনটা আঁকো, আমি একটু লাইন এঁকে বোঝাচ্ছি। এটা যদি তোমার 1 হয়, এটা যদি -1 হয়, তাহলে থিটার মান তুমি এখানে যদি 0 হয় তাহলে থিটার মান তুমি যা ইচ্ছাই নাও না কেন সেক থিটার মানটা অবশ্যই 1-এর থেকে বড় হয়ে যাবে, মানে 50, 60, 10, 20 যাই হোক হবে, এবং অথবা -1-এর থেকে ছোট হবে, মানে -10, -20, -8 যা ইচ্ছা হবে। কখনোই -1 থেকে 1-এর মধ্যে তুমি পাবে না। অর্থাৎ তুমি কখনোই বলতে পারবে না যে সেক থিটার মানটা থিটার কোনো একটা পার্টিকুলার ভ্যালু বসালে সেক থিটা সমান হাফ আসছে, এটা তুমি কখনোই বলতে পারবে না। ঠিক আছে, তাহলে ওই কথাটাই একটু ভালোভাবে লেখা হয়েছে এখানে, সেটা হচ্ছে মড এক্স গ্রেটার দ্যান অর ইকাল টু 1। তার মানে থিটা ইজিক্যাল টু সেক ইনভার্স এক্স যদি হয়, সেক ইনভার্স এক্স অপেক্ষকটি কখন সংজ্ঞাত, যখন মড এক্স গ্রেটার দ্যান অর ইকাল টু 1। তুমি নিজেদের খাতায় এটা এরকমও লিখে নিতে পারো, এক্স গ্রেটার দ্যান 1 আর এক্স লেস দ্যান -1। এই মড এক্স গ্রেটার দ্যান অর ইকাল টু 1 মানে এই জিনিসটা। ঠিক আছে, এখানে যেহেতু গ্রেটার দ্যান অর ইকাল টু আছে, তুমি এখানেও গ্রেটার দ্যান অর ইকাল টু বসিয়ে দাও, কোনো সমস্যা হবে না। তাহলে একই রকম তুমি যদি কোসেক থিটার জন্যও চিন্তাটা করো তাহলেও তুমি দেখতে পাবে এটাও সেক থিটার সঙ্গেই মিলে যাচ্ছে, অর্থাৎ এটাও কোসেক ইনভার্স এক্স অপেক্ষকটাও সংজ্ঞাত হচ্ছে যখন মড এক্স গ্রেটার দ্যান অর ইকাল টু 1 এখানে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অপেক্ষক, বিপরীত অপেক্ষক সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স আর কোসেক ইনভার্স এরা কখন সংজ্ঞাত হয়। ঠিক আছে, এইবার আমরা যে জিনিসটা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই সাইন ইনভার্স এক্স এর সাধারণ মান ও মুখ্য মান কিভাবে বার করতে হয়, এবং সাধারণ মান বা মুখ্য মান বলতে আমরা কি বুঝি। এরকমভাবে প্রথমে সাইন ইনভার্স, তারপরে কস ইনভার্স, এইভাবে প্রত্যেকটারই আমরা বার করব। তুমি যদি একটা খুব ভালো করে বুঝতে পারো, পরেরগুলো কিন্তু তোমার কাছে খুব সোজা হয়ে যাবে। তাহলে দেখো কি বলা হচ্ছে এখানে, যদি
সাইন থিটা সমান এক্স হয়, আমরা জানি এক্সের মান -1 থেকে +1 হবে, তবে থিটা ইজিক্যাল টু সাইন ইনভার্স হয় এবং এই থিটার অসংখ্য মান থাকতে পারে। কেন? যদি একটা উদাহরণের সাহায্যে বলার চেষ্টা করি, তুমি যদি বলো যে সাইন 0 সমান এক্স, সাইন 0 সমান 0, আবার তুমি বলতে পারো সাইন পাই সমান 0, তাই না? তার মানে তুমি লক্ষ্য করো, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে এক্স। তাহলে প্রথমে তুমি পেলে থিটা 0 এক্স 0 এবং তারপরে তুমি পেলে থিটা পাই এক্স 0। তার মানে এক্সের মান 0-র জন্য তুমি এখানেই দুটো ভ্যালু পেয়ে গেলে থিটার, তাই তো? এরকম তুমি আরও পেতে পারো। সেই জন্যই বলা হচ্ছে যে তোমার এখানে থিটার মান অসংখ্য থাকতে পারে। তাহলে এই যে অসংখ্য মানগুলো আছে, এই মানগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম, সবথেকে ছোট যে মানটা, সেইটাকেই বলা হচ্ছে মুখ্য মান। এবং কিভাবে বলা হচ্ছে দেখো, সেই ক্ষুদ্রতম মানটি যদি আলফা হয়, সেক্ষেত্রে সাইন আলফা ইজিক্যাল টু এক্স হবে এবং আলফার মানটা অবশ্যই -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। যেরকম আমি তোমার উদাহরণটা দিলাম, তুমি প্রথমে থিটার মান পেলে 0, তারপরে থিটার মান পেলে 2π, তারপরে থিটার মান এইভাবে 3π পাবে। তাহলে এর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কোনটা? 0, এবং যে ক্ষুদ্রতমটা -π/2 থেকে +π/2 এর মধ্যে আছে। যেরকম আমি আরও একটা যদি বলি, তাহলে থিটা ইজিক্যাল টু -π-এও কিন্তু সাইন থিটা 0। তাহলে তুমি তো বলবে 0 থেকে -πটা আরও ছোট, তাহলে -πটা কেন নেওয়া হলো না? সেই জন্যই এই কন্ডিশানটা দেওয়া হয়েছে। মানে যে ক্ষুদ্রতম মানটা -π থেকে -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। তুমি লক্ষ্য করো থিটা ইকাল টু পাইটা কিন্তু -π/2 থেকে +π/2 এর মধ্যে নেই, কে আছে? 0 আছে। সেই জন্য এখানে আলফা হয়ে যাবে 0 বা মুখ্য মান হয়ে যাবে 0। কি বললাম বোঝা গেল? তাহলে আরও একবার বলছি, এখানে তুমি থিটার যে অসংখ্য মানগুলো পাচ্ছ, তার মধ্যে তুমি দেখবে -π/2 থেকে +π/2 এর মধ্যে কোনগুলো আছে এবং তাদের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কোনটা, সেইটাই হবে তোমার মুখ্য মান। ঠিক আছে? আচ্ছা, তাহলে সাইন ইনভার্স এক্সের যদি মুখ্য মান আলফা হয়, তাহলে সাইন ইনভার্স এক্সের সাধারণ যে মানগুলো হবে সেটা হচ্ছে nπ ±1 ইন্টু আলফা, যেখানে n বিলংস টু জেড। মানে n ইজিক্যাল টু তুমি 0 বসাবে, একটা মান পাবে, n ইজিক্যাল টু 1 বসাবে, আর একটা মান পাবে, n ইজিক্যাল টু 2 বসাবে, আর একটা মান পাবে, এইভাবে অনেক মান পাবে। সেই সমস্ত মানগুলোকে বলা হচ্ছে সাধারণ মান। তাহলে আশা করি তুমি বুঝতে পারলে। যদি একটুখানি কোনো বুঝতে অসুবিধা থেকে যায়, সেটা উদাহরণটা দেখার পর আরও ক্লিয়ার হয়ে যাবে তোমার। শুধু একটা কথাই তোমাকে মনে রাখতে হবে যে সাইন ইনভার্স এক্সের মুখ্য মানটা কার মধ্যে থাকবে? -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এবার উদাহরণটা দেখো। উদাহরণ 1 কি বলা হচ্ছে? তাহলে ফার্স্ট অঙ্কটায় বলা হচ্ছে যে সাইন ইনভার্স -½ এর মুখ্য মান ও সাধারণ মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই লিখে নিচ্ছি যে আমরা জানি সাইন ইনভার্স -½ বা যে কোনো কিছুই হোক না কেন, এর মুখ্য মান যদি আলফা হয়, তাহলে আলফা
-π/2 থেকে +π/2 এর মধ্যে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ধরে নিলাম সাইন ইনভার্স হাফের মুখ্য মান আলফা। তাহলে আমি লিখতে পারি সাইন ইনভার্স -12 সমান আলফা। তাহলে সাইনটা যদি ওদিকে নিয়ে যাই, সাইন আলফা সমান -12। আবার মাইনাসটা থাকলো, হাফ মানে আমরা জানি সাইন π/6। তাহলে সাইন আলফা ইজ ইকাল টু কি দাঁড়ালো, সাইন আলফা ইজ ইকাল টু দাঁড়ালো সাইন অফ -π/6। কারণ আমরা জানি সাইনের আগে মাইনাস থাকলে সেটা সাইনের মধ্যে চলে যায়। তাহলে দুপাশ থেকে যদি সাইন সাইন কেটে দাও, আলফা ইজ ইকাল টু কী পাওয়া যাচ্ছে, -π/6। তাহলে তুমি লক্ষ্য করো এই -π/6টা অবশ্যই -π/2 থেকে +π/2 এর মধ্যে আছে। সুতরাং সাইন ইনভার্স -12 মুখ্য মান কত হয়ে গেল, সেটা হয়ে গেল -π/6। ঠিক আছে, তাহলে এইবার সাধারণ মান নির্ণয় করব। সাধারণ মান নির্ণয়ের ফর্মুলাটা কি বলেছিলাম, এই যে n⁻ +-1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। তাহলে আলফা মানে এখানে কত পেলে, -π/6। তাহলে সাইন ইনভার্স -12 এর সাধারণ মান হলো n⁻ +-1 হোল টু দি পাওয়ার n ইন্টু -π/6। তাহলে এই প্লাস আর এই মাইনাস মিলে হয়ে গেল n⁻ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/6। ওকে, তাহলে এটা হয়ে গেল সাইন ইনভার্সের ফর্মুলাটা এবং তার একটা উদাহরণ। তাহলে কি ফর্মুলা আর একবার দেখে নাও। সাইন ইনভার্সের মুখ্য মান হচ্ছে সবসময় -π/2 থেকে π/2, আর সাধারণ মান হচ্ছে n⁻ +-1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। ওকে, তাহলে এইবার চলে আসো কস ইনভার্স এক্সে। একইভাবে আমরা কাজটা করব। কস ইনভার্সের মুখ্য মান কোথায় থাকবে, বাকিটা একই, আমি শুধু মেন পয়েন্ট দুটো বলছি। আগেরটা যেটা ছিল -π/2 থেকে +π/2, এটা থাকবে 0 থেকে π। আর সাধারণ মানটা কেমন হবে, 2n আলফা +-আলফা। এই দুটো জিনিস তোমাকে এবার পয়েন্ট আউট করতে হবে। বাকি যা লেখা আছে সমস্তটাই সেম। তুমি একবার ভিডিওটা পজ করে পড়ে নাও বা পিডিএফটা ডাউনলোড করে নাও, সেখানে ডিটেলসে এই পিডিএফটাই পেয়ে যাবে। তাহলে কি বলা হচ্ছে দেখো, উদাহরণ একটা দেখে নাও, তাহলে খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে। কি বলা হচ্ছে, কস ইনভার্স -12 এর মুখ্য মান ও সাধারণ মান নির্ণয় করো। একইভাবে করব, আমরা ধরে নেব যে কস ইনভার্স -12 এর মুখ্য মান হচ্ছে আলফা, যেখানে আমরা জানি আলফা 0 থেকে π এর মধ্যে থাকবে। তার মানে কস ইনভার্স -12 ইজ ইকাল টু আলফা, তার মানে কস আলফা ইজ ইকাল টু -12, তার মানে -cos π/3। এবার আমরা জানি যে cos π - π/3 মানেই হয়ে যায় -cos π/3। সেটা কেন হচ্ছে যদি একটুখানি বলে দিই, ক্লাস 11-এ করেছো, যারা ভুলে গেছো তাদের জন্য বলছি যে এই পাই মানে লিখতে পারো 2 × π/2 -π/3। তাহলে এটাকে তুমি দেখতে পাচ্ছ, লিখতে পাচ্ছ, আরেকবার লিখছি আমি, পাই - π/3টাকে লিখতে পাচ্ছ 2 × π/2 -π/3। তার মানে এখান থেকে যদি শুরু হয়, এটা একবার π/2 হলো, এখানে দুবার π/2 হলো, মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি জানো কস নেগেটিভ, ওই জন্য এখানে মাইনাস, আর 2 হচ্ছে জোড় সংখ্যা, ওই জন্য কসটা কসই থেকে গেল। তাহলে cos π - π/3টা আমি -cos π/3ও লিখতে পারি। তাহলে তুমি লক্ষ্য করো আলফা ইজ ইকাল টু তুমি কি লিখতে পারো, cos cos কেটে গেলে π - π/3, তার মানে 2π/3।
তোমাকে কি বলা হয়েছিল, আলফার মান 0 থেকে পায়ের মধ্যে, অবশ্যই 2π/3 0 থেকে পায়ের মধ্যে, সুতরাং মুখ্য মান হলো 2π/3। এইবার তুমি সাধারণ মানটা বার করার যে ফর্মুলাটা আমি দেখালাম সেই ফর্মুলায় আলফার জায়গায় মানটা বসিয়ে দাও, তাহলেই তোমার হয়ে গেল। তাহলে তোমার cos ইনভার্স -½ এর সাধারণ মান হচ্ছে এইটা 2nπ ± 2π/3, যেখানে n বিলংস টু জেড, মানে n হচ্ছে স্বাভাবিক এই পজিটিভ ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হচ্ছে মেন পয়েন্ট। এইখানে তোমাকে এমনভাবে কাজটা করতে হবে যাতে সেটা এই রেঞ্জের মধ্যে আসে, 0 থেকে পায়ের মধ্যে আসে, সেটা তোমাকে একটু মাথা খাটিয়ে করতে হবে। নেক্সট আমরা যদি ট্যান ইনভার্সের কথা চিন্তা করি, তাহলে তোমরা একই লেখা, আমি শুধু মেন জায়গাটা দেখাচ্ছি, সেটা হচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে ট্যান ইনভার্সের মুখ্য মান, এবং সাধারণ মান কি হবে, সেটা হবে nπ + r, এটা হবে সাধারণ মান। তাহলে একটা প্রবলেম দেখে নাও ট্যান ইনভার্সের, এরপরে আমরা এক্সারসাইজের প্রবলেমগুলো করব, এগুলো জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তাহলে ট্যান ইনভার্স -√3 এর মুখ্য মান ও সাধারণ মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি যে ট্যান ইনভার্স √-3 এর মুখ্য মান হয় আলফা, তাহলে -π/2 আলফা π/2 হবে। তার মানে তুমি যদি এই জিনিসটা ইকুয়াল টু আলফা ধরে নাও, ট্যান আলফা কত পাবে, -√3, তার মানে তুমি এটাকে লিখতে পারবে -tan π/3, তার মানে তুমি লিখতে পারবে tan -π/3, অর্থাৎ আলফা কি লিখতে পারবে -π/3, যেটা কিনা -π/2 থেকে +π/2 এর মধ্যে। তার মানে ট্যান ইনভার্স -3 এর মুখ্য মান হয়ে গেল -π/3, এবং সাধারণ মান ফর্মুলায় বসালেই তোমার চলে আসলো। খুবই সোজা মুখ্য মান আর সাধারণ মান নির্ণয় করা। নেক্সট আমরা কোসেক ইনভার্স এক্সের জন্য একবার যদি দেখতে চাই, তাহলে সেটা কীরকম হবে। তাহলে কোসেক ইনভার্স এক্সের মেন পয়েন্টটা কোথায়, সেটা হচ্ছে এই জায়গাটা। মুখ্য মান কখনোই 0 হবে না কোসেক ইনভার্স এক্সের, এবং -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকবে। ঠিক আছে, আর কোসেক ইনভার্স এক্সের সাধারণ মান কি হবে, সেটা হবে তোমার nπ +(-1) ইন্টু আলফা। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা মাথায় রেখে তুমি অঙ্কটা দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে কোসেক ইনভার্স √2 এর মুখ্য মান আর সাধারণ মান, একই প্রসেস, প্রত্যেকটা অঙ্ক যে প্রসেসে করছি। তাহলে কোসেক আলফা √2, এবং তুমি জানো কোসেক π/4 মানে √2 হয়ে যায়, তাহলে আলফা π/4, যেটা কিনা ≠0, এবং -π/2 থেকে +π/2 এর মধ্যে রয়েছে। তার মানে π/4 হলো মুখ্য মান। আর সাধারণ মান তাহলে কি হবে, সেটা এই ফর্মুলায় বসিয়ে দিলেই তুমি পেয়ে যাবে nπ +(-1) ইন্টু π/4, এটা হয়ে যাবে তোমার কোসেক ইনভার্স √2 এর সাধারণ মান। আশা করছি বুঝতে পারছো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে, এবং পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস শুরু করতে থাকো, এবং আমি আস্তে আস্তে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট যদি আমরা সেক ইনভার্স এক্সের কথা চিন্তা করি, সেটা কীরকম হবে।
তাহলে সেক ইনভার্সের মেন পয়েন্ট কোন জায়গাটায় সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। মুখ্য মান অর্থাৎ আলফার মান 0 থেকে পায়ের মধ্যে থাকবে এবং আলফা নট ইকাল টু π/2 হবে। এটা হচ্ছে মুখ্য মানের শর্ত। আর সাধারণ মান তাহলে কি হবে? সাধারণ মান হবে 2n π প্লাস মাইনাস আলফা, সেটা হয়ে যাবে তোমার সাধারণ মান। তাহলে একটা অঙ্ক দেখার চেষ্টা করো, সেটা হচ্ছে যে সেক ইনভার্স -2/√3 এর মুখ্য মান এবং সাধারণ মান নির্ণয় করতে হবে। তাহলে আগের মতোই তোমরা দেখে হয়তো বুঝতেও পারছো যে সেক আলফা ইজ ইকাল টু হবে -2/√3। তাহলে মাইনাসটা থেকে গেল, 2/√3 মানে লিখতে পারি সেক π/6, তাই তো? তার মানে এই সেক π/6টা আমি আবার লিখতে পারি π - π/6, ঠিক আছে? তার মানে আলফা এখানে যেহেতু মাইনাস ছিল সেই জন্য এটাকে মাইনাসটা এর ভিতরে ঢোকানোর জন্য লিখলাম π - π/6। তাহলে আলফা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে π - π/6 অর্থাৎ 5π/6। তাহলে 5π/6 অবশ্যই 0 থেকে পায়ের মধ্যে এবং আলফা মানে 5π/6 যেটা কিনা π/2 নয়। তাহলে তুমি খুব সহজেই বলতে পারছো যে সেক ইনভার্স -2/√3 এর মুখ্য মান হচ্ছে 5π/6। তাহলে সাধারণ মান কি হবে? সাধারণ মানের ফর্মুলা জানা আছে, 2n π প্লাস মাইনাস আলফা অর্থাৎ π/6। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কট ইনভার্স এক্স। তাহলে কট ইনভার্স এক্সের ফর্মুলাটা কি? সেটা হচ্ছে এই যে 0 থেকে পায়ের মধ্যে থাকবে। কোথায় ইকুয়াল টু আছে, কোথায় শুধু লেস দেন, কোথায় লেস দেন অর ইকুয়াল টু, সেটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর সাধারণ মান কি হবে কট ইনভার্সের ক্ষেত্রে? সেটা হবে n π প্লাস আলফা। তাহলে একটা প্রবলেম দেখে নাও, সেটা হচ্ছে কট ইনভার্স -√3। তাহলে কট আলফা ইজ ইকাল টু -√3। তাহলে কট আলফা ইজ ইকাল টু মাইনাস কট π/6। এবার এইটাকে আমাকে এমনভাবে সাজাতে হবে কটের মধ্যে, যাতে করে কটের মধ্যে যে জিনিসটা আসবে সেটা 0 থেকে পায়ের মধ্যে থাকে। তাহলে আমি সাজিয়ে নিলাম এটাকে π - π/6। তার মানে আলফা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 5π/6। সুতরাং কট ইনভার্সের মুখ্য মান হয়ে গেল কি 5π/6 এবং সাধারণ মান তুমি তো ফর্মুলায় আলফার জায়গায় বসিয়ে দিলেই পেয়ে যাচ্ছ n π প্লাস 5π/6। বুঝতে পারলে আশা করি। তাহলে এই পর্যন্ত গেল যে সাইন ইনভার্স, কস ইনভার্স, এই রকম যে ইনভার্স ফাংশান বা ইনভার্স অপেক্ষকগুলো আছে তারা কখন সংজ্ঞাত সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ফার্স্টে যেটা করিয়েছিলাম যে কখন এরা সংজ্ঞাত হবে এইগুলো মাথায় রাখতে হবে। আর এদের মুখ্য মান কার মধ্যে থাকবে সেইটাও তোমাকে মাথায় রাখতে হবে, যেগুলো আমি বক্স করে করে তোমাকে দেখালাম। এইবার এর কিছু ফর্মুলা তোমাকে পড়তে হবে এবং সেই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করেও কিছু অঙ্ক তোমাকে করতে হবে। এই যে মুখ্য মান আর সাধারণ মান বের করা, এগুলো তোমরা MCQ বা 2 নম্বরে দেখতে পাবে। আর 4 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে বড় বড় অঙ্ক। ঠিক আছে, তাহলে এবার আমি ফর্মুলাগুলো বলছি। তাহলে ফর্মুলাগুলোতে কি বলা হচ্ছে দেখো। ফার্স্ট যে ফর্মুলাটা বলা হচ্ছে যে সাইন ইনভার্স অফ সাইন থিটা ইজ ইকাল টু থিটা হবে, মানে ইনভার্স আর সাইন কেটে যায়। কিন্তু এটা কখন হবে? যদি থিটার মান -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকে। অর্থাৎ তুমি লক্ষ্য করে দেখো সাইন ইনভার্স এক্সের যে মুখ্য মান
মুখ্য মানের যে তোমার রেঞ্জ ছিল সেইটাই কিন্তু এইটা। তার মানে মুখ্য মানের ক্ষেত্রে এই সমস্ত সূত্রগুলো কিন্তু সত্য হবে। মুখ্য মানের বাইরে গিয়ে কিন্তু এগুলোকে লেখা যাবে না। তাহলে একইভাবে তুমি কস ইনভার্স কস থিটা ইকুয়াল টু থিটা লিখতে পারো, ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়াল টু থিটা লিখতে পারো, কোসেক ইনভার্স কোসেক থিটা ইজ ইকাল টু থিটা লিখতে পারো, সেক ইনভার্স সেক থিটা ইজ ইকাল টু থিটা লিখতে পারো, কট ইনভার্স কট থিটা ইজ ইকাল টু থিটা লিখতে পারো। কখন? যখন থিটাগুলো সবই তাদের রেসপেক্টিভ মুখ্য মানের মধ্যে থাকবে। ঠিক আছে, নেক্সট যেটা বলা হচ্ছে যে সাইন অফ সাইন ইনভার্স এক্স সেটাও কিন্তু এক্স হবে। তাহলে আগেরগুলো লক্ষ্য করো ইনভার্স ছিল আর এখন ইনভার্সটা ব্র্যাকেটের মধ্যে। তাহলে এখানে চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে আগে তোমার কন্ডিশানগুলো ছিল মুখ্য মান যে রেঞ্জের মধ্যে সেখানে, কিন্তু এখন যে কন্ডিশানগুলো আছে সেটা হচ্ছে তোমার প্রথমে যেখানে সংজ্ঞাত বলা হয়েছিল, মানে সাইন ইনভার্স এক্স এক্সের যে মানের জন্য সংজ্ঞাত, কস ইনভার্স এক্স এক্সের যে মানের জন্য সংজ্ঞাত, সেই কন্ডিশানগুলো কিন্তু এখানে রয়েছে 6টা সূত্রে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে যে সাইন ইনভার্স 1/x এটাকে লিখতে পারি কোসেক ইনভার্স এক্স, আবার উল্টোটা কোসেক ইনভার্স 1/xকে লিখতে পারি সাইন ইনভার্স এক্স। একইভাবে কস ইনভার্স 1/xকে লিখতে পারি সেক ইনভার্স এক্স, আর সেক ইনভার্স 1/xকে লিখতে পারি কস ইনভার্স এক্স। একইভাবে ট্যান ইনভার্স এক্সকে লিখতে পারি কট ইনভার্স 1/x, আর ট্যান ইনভার্স 1/xকে লিখতে পারি কট ইনভার্স এক্স। ঠিক আছে, আচ্ছা আরেকটা যে ফর্মুলা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ট্যান ইনভার্স এক্স সমান লেখা যায় কট ইনভার্স 1/x মাইনাস পাই। সেটা কখন? যখন এক্সের মান 0 থেকে ছোট, আর ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x যখন এক্সের মান 0 থেকে বড়। মানে তোমাকে যদি এরকম বলা হয় ট্যান ইনভার্স 5, তাহলে সেটা ইজ ইকাল টু তুমি লিখবে কট ইনভার্স 1/5, এই সূত্রটা, কারণ 5 হচ্ছে 0 থেকে বড়। কিন্তু তোমাকে যদি বলা হয় ট্যান ইনভার্স -5, তুমি তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবে কট ইনভার্স -1/5 মাইনাস পাই। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম যেটা এই নেক্সট ফর্মুলা যেটা আছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সেটা সমান হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। সেটা কখন? যখন এক্স ইন্টু ওয়াইয়ের মান 1-এর থেকে ছোট। আর এক্স ইন্টু ওয়াইয়ের মান যদি 1-এর থেকে বড় হয়ে যায় তখন এই জিনিসটার সঙ্গে একটা পাই যোগ হয়ে যাবে। এই কন্ডিশানগুলো কিন্তু মাথায় রেখে অঙ্কতে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, নেক্সট যে ফর্মুলাটা বলা হচ্ছে 5-এর 1, সেটা কি সাইন ইনভার্স অফ -x ইজ ইকাল টু সাইন ইনভার্স। তোমরা জানো যে সাইনের মধ্যে মাইনাস থাকলে সেটা বাইরে বার হয়, কিন্তু কস ইনভার্স -x সমান কি হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে যার ক্ষেত্রে আগে বাইরে বেরোতো না সেটা বাইরে বার করতে গেলে সামনে একটা পাই লিখতে হচ্ছে। একইভাবে ট্যান ইনভার্সের ক্ষেত্রে আগে বাইরে বেরিয়ে যেত, সেই জন্য এখানেও বেরিয়ে গেল, কিন্তু সেকের ক্ষেত্রে বেরোতো না, সেই জন্য এখানে পাই মাইনাস সেক ইনভার্স লেখা হলো। একইভাবে কোসেক ইনভার্স এক্সের জন্য বেরিয়ে যেত, সেই জন্য এখানেও বেরিয়ে গেল, কিন্তু কটের জন্য যেটা বেরোতো না সেটা এখানে লেখা হলো পাই মাইনাস কট ইনভার্স এক্স। ওকে, তাহলে এখানেই মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলো কমপ্লিট হয়ে গেল। আরও 2-একটা ফর্মুলা যদি বাকি থাকে সেটা আমি অঙ্ক করানোর সময় বলে দেবো, এবং সেটা খুবই সোজা, জাস্ট এটা প্লাস এটা ইকাল টু এটা, এরকম 2-4টে ফর্মুলা।
তাহলে নেক্সট ভিডিও থেকেই আমি চ্যাপ্টারের এক্সারসাইজগুলো করা শুরু করে দেব। তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর পিডিএফটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নাও, কারণ আমি ভিডিও দেওয়ার আগেই তুমি যদি একটু প্র্যাকটিস করে রাখো তাহলে অনেকটা সুবিধা হবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।